আজকের মুভিটার নাম হচ্ছে স্যালিউট। কাহিনীর শুরুতে আমরা আরবিন নামে একজনকে দেখি যে সে পুলিশ স্টেশনের মধ্যে গিয়েছে। তখন পুলিশ স্টেশনে গিয়ে তাদেরকে বলছে যে আমি আগে এই স্টেশনে এসআই ছিলাম, আর আমি 2 বছর ধরে এখন ছুটিতে আছি। আর আমি যখন এখানকার এসআই ছিলাম তখন এই জায়গার মধ্যে দুটা কেসের এখানে কাগজ আমার দরকার। তখনকার সময় মার্ডিন মার্ডার কেসের আর চন্দন নামে একজনের ড্রাইভিং লাইসেন্স কেস নিয়ে একটা ফাইল লেখা আছে। এই দুটা ফাইল আমার দরকার। তারপরে এখান থেকে গিয়ে দুজন অফিসার সেই ফাইল দুটাকে খুঁজতে শুরু করে। তখন তাদের মধ্যে কথা হচ্ছিল যখনই এসআই স্যার আসবে তখনই আমরা দুটা ফাইল ওনাকে দেব, না হলে এখন দেব না, কারণ এতদিন ধরে ছুটিতে আছে, কি না কি করেছে, তাই জন্য আমরা এই ফাইলটা দেব না এখন। এই জায়গার মধ্যে তারা ঢং করেছিল যে তারা এই ফাইলগুলি খুঁজছে। তখন সেই জায়গার মধ্যে এই অফিসের এসআই চলে আসে, তার নাম হচ্ছে মহেশ। আর মহেশ অরবিন্দকে দেখে এখানে সেলুট মারে। আর মহেশ হচ্ছে অরবিনের ছোট। তারপরে এই কাহিনী এখান থেকে 2 বছর আগে চলে যায়। তখন আমাদেরকে অরবিন্দকে দেখায় যে অরবিন্দ আর মদন নামে একজনকে, যে তারা রাত্রিবেলা জঙ্গলের মধ্যে একটা স্ক্রুড্রাইভারের মধ্যে রক্ত লাগিয়ে একটা জায়গার মধ্যে লুকিয়ে রাখছে। এসব কিছু মার্ডিন মার্ডার কেসের সঙ্গে জড়িত আছে। যখনই তারা দুজন এসব করে এখান থেকে যাচ্ছিল তখন সেই জায়গার মধ্যে একজন অটোওয়ালা চলে আসে। অটো ড্রাইভারের নাম হচ্ছে মুরলি। তখন মুরলি বলছে যে স্যার, এখানে কি আপনার কোনো প্রবলেম হয়েছে? তাহলে আমি এখানে আসছি। তো তারপরে অরবিন্দ সেই জায়গার মধ্যে মিথ্যা কথা বলে। তখন সে অটো ড্রাইভারকে বলতে শুরু করে যে এখানে আমার মানিব্যাগটা পড়ে গিয়েছিল, তাই এটা আমি খুঁজতে এখানে এসেছি। এসব কথা বলে তারা এখান থেকে চলে আসে। তারপরে আমরা দেখি যে ডিএসপি অজিত একজন চায়ওয়ালাকে জিজ্ঞাসা করছে মুরলির ব্যাপারে, যে মুরলি এখানে কখন আসতো, কি করতো। তখন সেই চায়ওয়ালা তাকে বলতে শুরু করে যে মুরলি এখানে এসে বসে চা খেয়ে সে চলে যেত। তারপরে অজিত সেই জায়গার মধ্যে সে চায়ওয়ালাটাকে অনেক বকে। তখন বলে যে এখানে মিথ্যা একটা কথা বলার জন্য। তখন যদি তাকে কেউ জিজ্ঞাসা করে যে মুরলি এখানে এসেছিল কি না, তখন তাকে বলতে যে মুরলি এখানে এসেছিল। আর মুরলি এসে 4 বোতল মদ খেয়ে এখান থেকে সে সোজা মার্টিনের বাড়ির মধ্যে চলে গেছিল। তখন সেই জায়গার মধ্যে সে চায়ওয়ালা সে পুলিশ অফিসারকে বলতে শুরু করে মুরলিকে আপনারা এইসব মিথ্যা কেসে ফাঁসাবেন না, কারণ মুরলির একটা বোনও আছে, তার বোনকে এসে বিয়ে দিতেও তার অনেক টাকা পয়সা দরকার। সে খুব একজন ভালো মানুষ, সে মানুষকে সবসময় আসতে যাতে ও হেল্প করে থাকে। তারপরে সেই জায়গার মধ্যে ডিএসপি তাকে ধমকিয়ে বলে যে এসব স্টেটমেন্ট তাকে দেওয়ার জন্য। তারপরে সিনে আমরা কনস্টেবল মদনকে দেখি যে মদন মুরলির অটোর মধ্যে বসে অটোর মধ্যে কিছু একটা লুকিয়ে রাখছে। তারপরে সিনে আমরা দেখি যে অরবিন্দের সাথে কনস্টেবল মদন রাত্রিবেলা এসে কিছু একটা কাপড় জ্বলিয়ে সেখান থেকে চলে আসে। তারপরের দিনে আমরা দেখি যে অনেক বিরোধী পার্টিরা মিলে এখানে অনেক হইহল্লা করছিল রাস্তার মধ্যে পুলিশ স্টেশনের সামনে। সেখানে পুলিশ স্টেশনের ভিতরে ডিএসপি অজিতকে এমএলএ সুন্দরাম অনেক কথা বলছে যে এই কেসটাকে তাড়াতাড়ি সলভ করার জন্য, কারণ এ ভোটও চলে আসছে, সামনের দিকে ভোটও হবে। এসব যদি এখন সলভ না হয় তাহলে অনেক বড় একটা প্রবলেম হয়ে যেতে পারে। এমএলএ সুন্দরাম ডিএসপি অজিতের উপর অনেক প্রেশার দিচ্ছিল। যখন অরবিন্দ জানতে পারে তারপর সে চলে যায় কিছু গুন্ডার কাছে, যে গুন্ডারা ডিএসপির উপর হামলা করেছিল। তারপর তাদেরকে গিয়ে ওখানে মারধর করে। সেই জায়গার মধ্যে আমরা জানতে পারি ডিএসপি অজিতের ছোট ভাই হচ্ছে অরবিন্দ। ওই দিন রাত্রেবেলায় অজিতের বাড়ির মধ্যে তার মেয়ের বার্থডে হচ্ছিল। আর সেই জায়গার মধ্যে তাদের যে ইন্সপেক্টররা আছে সেখানে চলে আসে। আর সেখানে এসেও তারা মার্টিনের যে মার্ডার কেসটা আছে সেসব নিয়ে কথা বলতে শুরু করে। আর তাদের পুরোপুরি সন্দেহ গিয়ে দাঁড়াচ্ছিল মুরলির উপর গিয়ে। তারপরে ডিএসপি অজিত এখানকার ইন্সপেক্টরকে বলতে শুরু করে যে ফাইলটাকে পড়ার জন্য। তখন ইন্সপেক্টর সে ফাইলটাকে পড়তে শুরু করে। আর ফাইলের মধ্যে লেখা ছিল যে মুরলি সে চায়ওয়ালাটা দোকানের মধ্যে গিয়েছিল আর সে অনেক ড্রিঙ্ক করে রেখেছিল। সে তারপর চায়ওয়ালাটাকে বলেছিল যে মার্টিন বলেছিল যে তার বোনের বিয়ের মধ্যে 75,000 টাকা দেবে, কিন্তু সে এই টাকা 1 টাকাও দেয়নি। সে টাকা আনতে যাবে, তখন সে চায়ওয়ালাটা তাকে বারণ করে যে যাওয়ার জন্য। তবু মুরলি সেই চায়ওয়ালাটার কথা না শুনে সে চলে যায় মার্টিনের বাড়ির মধ্যে। তারপরে সে মার্টিনের বাড়ির মধ্যে গিয়ে মার্টিনের সঙ্গে এখানে লড়াই করতে শুরু করে, কারণ মার্টিন বলেছিল যে তার বোনের বিয়ের মধ্যে 75,000 টাকা দেবে। তারপর তাদের মধ্যে মারপিট হতে হতে মুরলি মার্টিনের মাথাটাকে ধরে দেওয়ালের মধ্যে মারে। তখন সেই জায়গার মধ্যে মার্টিনের মৃত্যু হয়ে যায়। তারপরে সেই জায়গার মধ্যে মার্টিনের বউ এসে চিল্লায়। তখন সেই জায়গার মধ্যে মুরলি তার পকেট থেকে পেপার স্প্রে তার বউয়ের মুখের মধ্যে মেরে দেয় মার্টিনের। তারপরে মুরলি আবার মার্টিনের মুখের মধ্যেও সে পেপার স্প্রে মেরে দেয়।
তারপর তার স্ক্রুড্রাইভারটা দিয়ে মার্টিনকেও মারে আর মার্টিনের বউকেও স্ক্রুড্রাইভার দিয়ে পুরো মেরে ফেলে। তারপরে মুরলি তাদের দুজনের লাশ বডিটা নিয়ে তাদের বাড়ির পিছনে নিয়ে কবর দিয়ে রাখে। এই কবরের সঙ্গে একটা বিড়াল মারা গেছিল, তাই জন্য এই লাশ বডিটাকে খুঁজতে তাদের অনেক সময় লেগেছে। তারপরে মুরলি তার জামা কাপড় সবগুলি পুড়িয়ে ফেলে। ইলির বিরুদ্ধে তারা কোনো রকমই প্রুফ পাচ্ছিল না যে সেই মার্টিনকে মেরেছে। এসব কিছু এই ফাইলটার মধ্যে লেখা ছিল। আর তাদের কাছে মুরলির বিরুদ্ধে তাদের কাছে কোনো প্রুফ ছিল না যে এই মারাটা মুরলি করেছে। আর এখানে যতগুলি পুলিশ অফিসার ছিল তাদের সবারই সন্দেহ জাগছিল যে এই মারাটা মুরলি করেছে, কিন্তু অরবিন্দের লাগছিল না যে এই মারাটা মুরলি করেছে। এখন অরবিন্দ বলতে শুরু করে যে আপনাদের সন্দেহ সেই জায়গার মধ্যে মুরলির কাছে কেন যাচ্ছে, কারণ মার্টিন আগে তার কলেজের একজন স্টুডেন্টকে সে কিছুদিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। হতে পারে সেও কিছু করেছে, কিন্তু আপনাদের সন্দেহ শুধু মুরলির উপরই কেন যাচ্ছে। তারপরে ডিএসপি অজিত তাদেরকে বলে যে সেখান থেকে চলে যাওয়ার জন্য। এই ডিএসপি অজিত অরবিন্দকে ডাক দিয়ে বসায়। অজিত বলতে শুরু করে যে দেখো, তারা তিনজন অফিসারই খুব ভালো, তারা খুব ভালোভাবে কাজ করছে, আর আমারও লাগছে যে এই মার্ডারটার পিছনে মুরলির কোনো না কোনো হাত আছে। তারপরে সেই জায়গার মধ্যে ডিএসপি অজিত তাকে একটা কাহিনী শোনাতে শুরু করে যে সে আগে যে জায়গার মধ্যে চাকরি করতো সেই জায়গার মধ্যে তার সঙ্গে একটা এরকম ঘটনা ঘটেছে যে একটা বাচ্চাকে একজন মেরে চাকু দিয়ে সেই চাকুটাকে পুরো সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিল। তারপর তারা এই যে চাকুটা মেরেছে তাকে ধরেও ছিল, কিন্তু তাদের কাছে প্রুফ ছিল না যে এই মারাটা সেই করেছে, আর চাকুটাও সে আনতে পারেনি। আর সেখানকার অফিসার তাকে বলেছিল যে অন্য একটা চাকু ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে সৎপথে কাজ করছিল। তারপরে যে মারাটা করেছিল সে বেঁচে যায়। তারপরে ডিএসপি আবার বলতে শুরু করে যে তারপর থেকেই আমি ভেবে নিয়েছি যে অন্যদের জন্য আমার লাইফটাকে আমি শেষ করতে যাব না। তারপরে আমরা দেখি যে এই দিন রাত্রেবেলা অরবিন্দকে নিয়ে তারা চলে যায় মুরলির বাড়ির মধ্যে। তারপর তাদের অফিসাররা অরবিন্দকে বলতে শুরু করে যে তুমি মুরলিকে ডাক দাও, কারণ তুমি ডাক দিলে মুরলি তাহলে বেরোবে, না হলে আমরা ডাক দিলে মুরলি বেরোবে না। তারপর অরবিন্দ যখন মুরলিকে ডাক দেয় তখন মুরলি বেরিয়ে আসে, আর সেই জায়গার মধ্যে সে অফিসাররা ধরে মুরলিকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। আর সেই জায়গার মধ্যে মুরলির বোনও এসব কিছু দেখছিল। এখান থেকে মুরলিকে নিয়ে মার্টিনের বাড়ির মধ্যে চলে যায়। তারপর মুরলিকে এখানে খুব মারধর করে, আর মারধর করে মুরলির রক্ত সেই জায়গার মধ্যে ফেলে রাখে, যাতে এখানে তারা সবাই মিলে মুরলিকে ফাঁসাতে পারে। আর সেই জায়গার মধ্যে অরবিন্দের ভালো লাগছিল না, সে ভাবছিল যে এসবের পিছনে মুরলির কোনোই হাত ছিল না। তারপরের দিন সকালবেলায় অরবিন্দ আর অফিসাররা মিলে মুরলিকে নিয়ে সেই জায়গার মধ্যে আসে, আর সেই জায়গার মধ্যেই অরবিন্দ আর কনস্টেবল মদন মিলে তারা যেন এখানে একটা স্ক্রুড্রাইভার রেখে গিয়েছিল, সেখানে এভিডেন্সের জন্য এই স্ক্রুড্রাইভারটা এখান থেকে নিয়ে যায়। আর এসব কিছু করে পুলিশরা এখানে মুরলিকে পুরো ফাঁসানোর জন্য আগে থেকেই প্ল্যান বানিয়ে নিয়েছিল। তারপরে এখানে পুরো সাবুত পাওয়ার পর এখানে মুরলিকে পুরো কিছুদিনের জন্য জেলে পাঠিয়ে দেয়। তারপরে 2 মাস পর প্রমোদ নামে একজন অফিসার ডিএসপি অজিতের কাছে আসে। প্রমোদ বলতে শুরু করে যে সে যখন ব্যান্ডার মধ্যে রোডের মধ্যে ছিল, পেট্রোলিয়াম করছিল, তখন সেই জায়গার মধ্যে একটা গাড়ি আসে। আর গাড়ি আসার পর সে গাড়ির কোনো কাগজপত্রই ছিল না, আর এই গাড়ি ড্রাইভারটাকে তার নাম জিজ্ঞাসা করছিল, কিন্তু সে তার নাম কিছুই বলছিল না। তারপর তার সন্দেহ জাগে। তারপর সে গিয়ে পুরো গাড়িটাকে চেক করে, তখন চেক করার পর সেই জায়গার মধ্যে মার্টিনের মোবাইল আর এখানে একটা স্প্রে অবধি পায়। সে অনেক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। তার যখন ড্রাইভিং লাইসেন্স চেক করে তখন সে জানতে পারে যে তার নাম চন্দন। তারপর তাকে কিছু না করেই তার উপর একটা কেস করে তাকে এখান থেকে পাঠিয়ে দেয়, আর কিছু টাকা ফাইন নিয়ে। তখন সেই জায়গার মধ্যে অরবিন্দ অনেক রাগ হয়ে তাকে বলতে শুরু করে যে এখানে তাকে ধরেনি কেন, তাকে তো ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল। তখন সেই জায়গার মধ্যে ডিএসপি অজিত তাকে বলতে শুরু করে যে এখন যেন আমরা এত কিছু মিলিয়েছি আর মুরলির নামে যেন আমরা এত কিছু পেয়েছি, তাহলে এসব কি মিথ্যা হয়ে যাবে পরে যদি এসব কিছু মিথ্যা হয় তাহলে আমাদের কি হবে সেটা ভেবেছ? লিজেন 3 মাস ধরে জেল কেটেছে, তারপর এসব কিছু যদি জানা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? কোর্ট থেকে আমাদেরকে জেলে পাঠিয়ে দেবে, তারপর সব কিছু শেষ হয়ে যাবে। আমি সেটাই ভালো ভাবছি যে এখানে যা কিছু হয়েছে সব কিছু চুপ করে সহ্য করা নেওয়াটাই আমাদের জন্য খুবই ভালো হবে। আর অরবিন্দ সেই জায়গার মধ্যে সে চাচ্ছিল না যে কোনো অদোষীকে সেই জায়গার মধ্যে দোষী করার জন্য। তারপরে সে আবার মার্টিনের কেসটা নিয়ে সে আবার কাজ করতে শুরু করে দেয়। তারপরে অজিতের কাছে খবর আসে যে অরবিন্দ এই কেসটাকে আবার ঠিক করে যাচাই করে পুরো কেসটাকে আবার উঠিয়েছে। তখন সেই জায়গার মধ্যে অজিত ভাবতে শুরু করে যে সে যদি এই কেসটাকে সত্যি করে একদম পুরো ভালোভাবে দেখে তাহলে কিন্তু এখানে আমরা পুরো ফেঁসে যাব, আর আমার চাকরিটাও হাত থেকে চলে যাবে, পরে আমাকে জেলও কাটতে হবে।
অজিত কমিশনারের সঙ্গে কথা বলে সে আজির পুরো ফ্যামিলির ডিউটির মধ্যে লাগিয়ে দেয়। আর সেটার মধ্যে অরবিন্দ সারাদিন সে শুধু বিজি থাকে, তাই জন্য এই পুরনো কেসটা নিয়ে সে আর কোনো কাজই করতে পারছে না। তারপর সে জানতো যে এই কেসটা পিছনে তার ভাই এসব কিছু চক্কর চালাচ্ছে। তারপরে অরবিন্দ সে চাকরি ছেড়ে দেয় পুলিশের। তারপর সে চলে যায় 5 বছরের জন্য হায়দ্রাবাদে। সেই জায়গার মধ্যে সে ল পড়ে পুরো লটাকে কমপ্লিট করবে। অরবিন্দ আগে লর মধ্যেই পড়াশোনা করছিল। সে তার ভাইকে দেখে সে পুলিশের মধ্যে জয়েন হয়েছে যে মানুষের হেল্প করতে পারবে ঠিক করে। হায়দ্রাবাদের মধ্যে সে একজন দিয়া নামের মেয়েকে ভালোবেসে ফেলেছে। আর সেই জায়গার মধ্যে তার যে ভাতিজি আছে মার্লি, সে তাকে কল করে জানায় যে তার বিয়ে ঠিক হয়ে যাবে, তাই জন্য সে যেন আবার তার বাড়ির মধ্যে চলে আসে। তারপরে অরবিন্দ দিয়াকে নিয়ে তার বাড়ির মধ্যে চলে যায়। আর বাড়ির মধ্যে যাওয়ার পর তার ফ্যামিলি সবাই দিয়াকে দেখে পুরো শক হয়ে যায়। তারপরে অরবিন্দ তার ফ্যামিলিকে নিয়ে সে চলে যায় স্বর্ণকারের দোকানের মধ্যে। সেখানে কিছু স্বর্ণ জিনিস কিনবে আর কিছু জামা কাপড়ও কিনবে। তারপরে সেই জায়গার মধ্যে গিয়ে দেখে যে মুরলির বোনকে, আর মুরলির বোনকে দেখে তার আবার পুরনো কেসটার কথা মনে আসে। তারপর সে গিয়ে বোনের সাথে কথা বলতে শুরু করে। তখন মুরলির বোন তাকে বলতে শুরু করে যে আমার ভাইয়ের লাইফটা খেয়েছেন, এখনও কি আপনাদের শান্তি হয়নি? আর আমার ভাইয়ের জন্য আমি পুরো আমার বাড়ি জায়গা সম্পত্তি সব কিছু আমি বেচে দিয়েছি, কিন্তু আমার ভাইকে তবু বের করতে পারিনি। ভাইয়ের সারা জীবনের জন্য জেল হয়েছে। তারপরে সেই জায়গার মধ্যে অরবিন্দের অনেক খারাপ লাগে যে তাদের একটা মিথ্যা কাজের জন্য এখানে মুরলির পুরো জীবনটাই শেষ হয়ে গেছে। তারপরে অরবিন্দ চলে যায় সে আবার মুরলির সাথে কথা বলার জন্য। তখন মুরলি তাকে বলতে শুরু করে যে আমি তো এখানে 2 বছরের জেল কেটে নিয়েছি। তখন অরবিন্দ বলে যে এখানে আমি জেনে বুঝে এসব কিছু করিনি। আর মুরলি আবার সঙ্গে এটাও বলে যে তোমাদের সবার জন্য আমার বোনের জীবনটাও শেষ হয়ে গেছে। তারপর এসব কথা বলে মুরলি এখান থেকে উঠে চলে আসে। এই জায়গার মধ্যে অরবিন্দের অনেক খারাপ লাগছিল যে সে ভাবছে যে একজন বেগুনার জনকে সে এভাবে সাজা দিয়ে দিয়েছে। এইসব কথা অজিত জানতে পারে। আর সেই জায়গার মধ্যে অরবিন্দ যে কেসটা নিয়ে কাজ করছিল এসবের খবর আবার এখানে অজিত রাখতে শুরু করেছে। তারপরে তারা সেই জায়গার মধ্যে বলতে শুরু করে যে সে যদি আবার এই কেসটাকে দেখতে শুরু করে তাহলে কিন্তু এখানে আমরা পুরো ভেসে যাব। তারপর অজিত আবার অরবিন্দের পিছনে 2টা পুলিশ লাগিয়ে দেয়। তারপরে কাহিনী আবার সেই জায়গার মধ্যে চলে আসে যেখানে আমরা শুরুতে দেখছিলাম। আর সেই জায়গার মধ্যে এসআই মহেশ সেই 2টা ফাইল পেয়ে যায়। তারপর 2টা ফাইল নিয়ে অরবিন্দের কাছে দেয়। তারপর অরবিন্দের কাছে যখন এই 2টা ফাইল আসে, অরবিন্দ এই ফাইলগুলি পড়ে সেই ফাইলের ছবি তুলতে শুরু করে। আর সেই জায়গার মধ্যে অরবিন্দ মহেশকে বলতে শুরু করে যে যখন আমার কাছে পুরো ডিটেলস চাইবে, এই ডিটেলস যাতে আমি জাজকে আগে দেওয়ার আগেই যাতে আমার কাছে চলে আসে। তার মহেশ আবার গিয়ে সেই চালানটা খুঁজতে শুরু করে, চন্দনের যে চালানটা কেটেছিল, প্রমোদ যে এই চালানটা লিখেছিল। তারপরে আমরা দেখি যে অন্য একজন পুলিশওয়ালা এই চালানটাকে ছবি তুলে সেই চালানটার কাগজটা ছিঁড়ে ফেলে দেয়। তারপরে সেই পুলিশ অফিসারটা সেই ছবিটা তুলে সে অজিতের কাছে পাঠিয়ে দেয়। আর এসব কিছু অজিতেরই প্ল্যান চলছিল যাতে অরবিন্দ এসব কিছুই খুঁজে না পায়। তারপরে অরবিন্দ যখন সেই কেসটা নিয়ে সে লয়ারের সাথে কথা বলতে যাবে, তখন সেই জায়গা থেকে তার গাড়িটাকে ট্রাফিক পুলিশ উঠিয়ে নিয়ে চলে যায়। সব দেখে অরবিন্দ সে সব কিছু বুঝতে পারছিল যে এসবের পিছনে তার ভাই করছে। তারপরেও সে গিয়ে লয়ারের সাথে কথা বলে। তখন লয়ারকে সে বলতে শুরু করে মুরলি কোনো দোষী না, আর এখানে অন্য কেউ দোষী। মার্টিন আর তার বউকে যে মেরেছে হতে পারে সে অন্য কেউ। তখন সে লয়ার তাকে বলতে শুরু করে যে আমার কাছে পুরোপুরি প্রুফ লাগবে, তারপরেই আমি গিয়ে এই ফাইলটা নিয়ে তারপরেই আমি আদালতে যাব, না হলে এখন গিয়ে আদালতের সময় আমি লোকসান করতে পারবো না। তারপরে অরবিন্দ সে আবার বাড়ির মধ্যে চলে যায়। তারপর বাড়িতে গিয়ে তার যে ভাতিজি আছে ভাতিজির সাথে ছবি তুলতে শুরু করে। আর এই মোবাইলটা ছিল তার ভাই অজিতের। আর সেই জায়গার মধ্যে ছবিগুলোই দেখতে দেখতে তখন সেই জায়গার মধ্যে চন্দনের যে চালানটা কেটেছিল সেই চালানের ডিটেলস পুরো সে দেখে নেয়। তারপরে অরবিন্দ যখন সে চন্দনের ঠিকানার মধ্যে যায়, তখন সেখানে গিয়ে জানতে পারে যে চন্দন এখানে ভাড়া থাকতো। চন্দনকে যারা এখানে ভাড়া দিয়েছিল সেই চন্দনকে তারা এখানে পুরো ভগবান হিসাবে মানত, কারণ এখানে তার মালিকের বাড়ির মধ্যে কোনো বাচ্চা হচ্ছিল না। তারপর চন্দন তার বাড়ির মধ্যে একটা মুক্তি দেয়, আর এই মুক্তিটার ফলে তাকে 4 লাখ টাকা দেয় বাড়ির মালিক চন্দনকে। তারপরেই তার বাড়ির মধ্যে একটা বাচ্চা হয়। আর সেই জায়গার মধ্যে অরবিন্দ এসব দেখে সে বুঝতে পেরেছে যে এখানে চন্দন সবার সাথে মিথ্যা কথা বলে সবাই থেকে অনেক টাকা ইনকাম করতো। তারপরে অজিত কমিশনারের সঙ্গে দেখা করতে যায় যে তার মেয়ের বিয়ের কার্ড দেওয়ার জন্য। তখন সেখানে গিয়ে সে জানতে পারে যে অরবিন্দ সে আবার জয়েন করে নিয়েছে পুলিশের মধ্যে। তারপর অজিত সে জায়গার মধ্যে বুদ্ধি খাটিয়ে তার ভাইকে সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়। আর যাওয়ার সময় সেখানে একটা চাওয়ালার দোকানের লোকে ডাক দিয়ে বলে যে এই সাইনবোর্ডটা তোমার দেওয়ালে একটা লাগাবে, আর অন্য অন্য জায়গার মধ্যে লাগিয়ে দেবে যাতে তোমাকে কেউ না দেখতে পায়।
আর যদি এসে কেউ জিজ্ঞাসা করে যে এটা কে লাগিয়েছে, তখন বলে দেবে যে অন্য একজন লোক এসেছিল, এটা লাগিয়ে গেছে এখানে। আর সেই কাগজটার মধ্যে লেখা ছিল যে যাদের যাদের বাচ্চা হচ্ছে না, তাহলে সে চন্দনের সাথে কন্ট্যাক্ট করার জন্য। নিচের নাম্বারটা ছিল অরবিন্দের। তারপরে অরবিন্দ সেই জায়গার মধ্যে জয়েন হওয়ার পর এখানে একজন মহিলা আসে। মহিলা এসে সে বলতে শুরু করে যে আমি একজনকে বিয়ে করার জন্য বলেছিলাম, তারপর সে রাজি হয়ে গেছে। আর রাজি হওয়ার পর সে আমার থেকে 2 লাখ টাকা চেয়েছিল। তাকে আমি 2 লাখ টাকা অবধি দিয়ে দিয়েছি। আর সে যেখানে তার বাড়ির একটা ছবি অবধি অরবিন্দকে দেখায়। তখন সেই জায়গার মধ্যে মুজিব নামে একজন চন্দন ভেবে অরবিন্দকে কল লাগায়। তখন সে তাকে অনেক গালি দিতে শুরু করে, কারণ মুজিবের কাছ থেকে সে 2 লাখ টাকা এনেছিল, কিন্তু তার ফ্যামিলির মধ্যে কোনোই বাচ্চা হচ্ছিল না। তারপরে সে আবার এসআই মহেশকে কল লাগায়। মহেশকে কল লাগিয়ে সে মুজিবের বাড়ির ঠিকানার মধ্যে তাকে পাঠায়। সেখানে গিয়ে জানতে পারে যে চন্দন মুজিবকে বলেছিল যে এই 2টা স্বর্ণের টুকরা রাখলে তাহলে তার মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে। তাই জন্য তারা চন্দনকে 2 লাখ টাকা দিয়েছিল। তারপরে চন্দন এসব টাকা নিয়ে সে এখান থেকে পালিয়ে যায়। তারপরে মুজিব সেই জায়গার মধ্যে যে মহেশকে তার উপরের ঘরের মধ্যে নিয়ে আসে। তখন সেই জায়গার মধ্যে গিয়ে দেখে যে মার্টিনের ঘরটা এখান থেকে দেখা যাচ্ছে। তখন মহেশ সেই মুজিমকে জিজ্ঞাসা করতে শুরু করে যে চন্দন কি মার্টিনকে জানতো কিনা। তখন মুজিম বলতে শুরু করে যে তাদেরও বাচ্চা ছিল না, আর আমি চন্দনের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। তারপরে চন্দন মার্টিনের বাড়ির মধ্যে গিয়ে অনেক পূজাতন্ত্র করছিল, আর তাদের থেকে অনেক টাকা অবধি খেয়ে নিয়েছিল চন্দন। আর মার্টিন চন্দনের থেকে টাকা নেওয়ার আগেই মার্টিনের মৃত্যু হয়ে যায়। তারপরে অরবিন্দ তার একটা চেনা জানা এক জায়গার মধ্যে কল লাগায়। কল লাগিয়ে বলে যে চন্দনের নামে সবকিছু আমাকে ডিটেলস দেওয়ার জন্য। তারপর তারা চন্দনের নামে সব ডিটেলস দিয়ে দেয়। তখন অরবিন্দকে বলতে শুরু করে যে চন্দন কালকেই দুবাই চলে যাচ্ছে, যদি চন্দনকে ধরতে হয় তাহলে আজকেই গিয়ে তাকে ধরতে হবে। তারপরে অরবিন্দ চলে যায় যে চন্দনের বাড়ির যে ঠিকানাটা দিয়েছিল সেই ঠিকানার মধ্যে। তারপর সেখানে গিয়ে অরবিন্দ জানতে পারে যে চন্দনকে অরবিন্দ খুঁজছিল, সে চন্দন এই লোকটা না। এই লোকটা অরবিন্দকে বলতে শুরু করে যে এই চন্দন নামে লোকটা আমার জীবনটাকে পুরো খারাপ করে দিয়েছে। আমি যেখানেই যাই এখানেই আমি অনেক কথা শুনতে হয়। সবাই ভাবতো যে এখানে এই মারাটাও আমি করেছি, আর এখানে যতগুলি এই রকম কাজ করছে সব কিছুর পিছনে আমি দায়ী। তাই জন্য এই দেশ ছেড়ে আমি দুবাই চলে যাচ্ছি। তারপর সেই জায়গার মধ্যে অরবিন্দের কাছে একটা কল আসে। তখন জানতে পারে যে মাদানের মৃত্যু হয়ে গেছে হার্ট অ্যাটাকে। মধ্যে অরবিন্দ জানতে পারে যে সেই লোকটা অনেক লম্বা ছিল, একটু সাদাসিধা ছিল, তার হাতের মধ্যে একটা কাটা দাগ ছিল। অনেক অনেক জায়গার মধ্যে গিয়ে মিথ্যা নাম ছড়িয়ে সে অনেক টাকা অনেকজনের থেকে নিয়ে থাকে। চন্দনের সত্যি নাম কেউ জানে না যে তার আসল নাম কি। তারপরে অরবিন্দ সে আবার দিয়ার সাথে গিয়ে কথা বলতে শুরু করে। তখন সেখানে তার হঠাৎ করে সে মহিলাটার কথা মাথায় আসে, যে মহিলাটা তার থানার মধ্যে এসেছিল। তারপরে অরবিন্দ সেই মহিলাটার কেসটা নিয়ে তার মাথায় আসে, যে মহিলাটা বলেছিল যে 2 লাখ টাকা নিয়ে একজন পালিয়ে চলে গেছে তার কাছ থেকে। এই লোকটাই সেই লোকটা যে অরবিন্দ যে লোকটাকে খুঁজছিল। তারপরে অরবিন্দ সে মহিলার কাছ থেকে সে নাম্বারটা নেয়, যে নাম্বারটা দিয়ে মহিলাটা কথা বলতো সেই লোকটার সাথে, যে লোকটা মহিলার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিল। তারপরে অরবিন্দ সেই নাম্বারটাকে যাচাই করার পর সে জানতে পারে যে এই নাম্বারটা কিউর জাকি রাকিরিয়া নামে একজনের। জাকি রাকারিয়া তাদেরকে নিয়ে একটা জায়গার মধ্যে নিয়ে যায়। তখন সে বলে যে আমি জেনে নিয়েছিলাম যে আমার সম্বন্ধে কেউ না কিছু একটা কাজ করছে। তারপর যখন আমি ওর সম্বন্ধে পুরো যাচাই করতে শুরু করি, এই জায়গার মধ্যে এসে ও আমাকে মারতে চেয়েছিল। তখন সেই জায়গার মধ্যে সেই লোকটা আবার এটাও বলে যে মার্টিন তারকে আর তার বউকে যে মেরেছিল সেই লোকটাই মেরেছিল, কারণ সেই লোকটার আসল কথা তারা জানতে পেরেছিল। তারপরে অরবিন্দ এখান থেকে আসার পর সে চলে যায়, সে মহিলাটা যেন তাকে একটা ছবি দিয়েছিল যে বাড়িটার, সে বাড়ির মধ্যে। তারপর সেই জায়গার মধ্যে গিয়ে জানতে পারে যে এ বাড়িটা শ্রীনাথ নামের একজন, আর সেই লোক এ বাড়ির মধ্যে থাকে না, তারা ঘুরো বাইরে চলে গেছে। পরে অরবিন্দ সে ঘরের সামনের দিকে আরেকটা বাড়ি ছিল, সে বাড়ির মধ্যে ঢুকে যায়। তারপর ঢুকে দেখে যে বাড়ির অবস্থা খুব দারুণ, বাইরে একরকম ভিতরে আরেক রকম। সেখানে গিয়ে দেখে যে নকল অনেক রকমের আইডি কার্ড রাখানো আছে। মহিলার কাছ থেকে যে 2 লাখ টাকা নিয়েছিল সেই লোকটাই নিয়েছিল, যে লোকটা আগে মার্ডার করেছিল। তারপরে সেই জায়গার মধ্যে একজন লোক চলে আসে। তখন সে আসার পর এখানে অরবিন্দ জানতে পারে যে এখানে এই রুমটা কেউ অফিসার নামে একজন নিয়ে রেখেছে। তারপরে অরবিন্দ এখান থেকে বেরিয়ে যায়, আর সেই জায়গার মধ্যে তার 2জন কনস্টেবলকে রেখে যায়, যাতে এখানে সেই লোকটা যদি আসে তাহলে এখানে ধরে নেওয়ার জন্য তাকে। তারপরে সে যখন এসআইয়ের সঙ্গে গিয়ে দেখা করবে, তখন সেখানে গিয়ে জানতে পারে যে এসআই এখানে নেই, এসআই এখান থেকে শমশাদ ঘাটের মধ্যে চলে গেছে। তারপরে অরবিন্দ সেই শ্মশান ঘাটের মধ্যে চলে যায়। তখন সেখানে গিয়ে জানতে পারে এসআইয়ের কাছ থেকে যে আজকে সকালে একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর সেই লোকটার পুরো মাথা একদম বিগড়িয়ে গেছে, সেই লোকটাকে চিনার মতন পরিস্থিতি ছিল না। আর সেই লোকটার হাতের মধ্যে একটা কাটা নিশান অবধি ছিল, আর সেই লোকটার কাছে অনেক রকমের আইডি কার্ড অবধি ছিল, সব কিছু মিথ্যার। তখনই আমরা জানতে পারি যে অরবিন্দ যেই লোকটাকে খুঁজছিল সেই লোকটাই এখন মারা গেছে।
তারপরে অরবিন্দ তার এই যে পুরো কেসটাকে একদম সলভ করেছে এসব নিয়ে পুরো একটা ফাইল বানায়। তারপরে এই ফাইলটা নিয়ে তার অরবিন্দ এখান থেকে গিয়ে জাজকে এ পুরো একটা ফাইল দিয়ে দেয়, আর এই ফাইলটাও তার ভাইকে একটা ফাইল দিয়ে দেয়। তার ভাইকে সে বলে যে ইন্দোরের মধ্যে সেই লোকটাকে খুঁজে পাওয়া গেছে। তারপরে ওই দিন রাত্রেবেলায় তার ভাই পুরো কিছু স্কটকে নিয়ে সেই ইন্দোরের জন্য রওনা হয়ে যায়। পরে অরবিন্দ সে একটা আনকমন নাম্বার দিয়ে সে স্টেটের স্পেশাল পুলিশকে কল করে জানিয়ে দেয় যে 1-2-3 জন অফিসার ইন্দোর চলে যাচ্ছে একটা জরুরি একটা কেস ফাইল নিয়ে, অন্য একটা কেস ফাইল নিয়ে তারা ইন্দোর চলে যাচ্ছে। আর এসব কেস ফাইল নিয়ে অন্য একটা স্টেটের মধ্যে যাওয়াটা এটা একটা ইলিগ্যাল। আর তারা যে ফাইলটা নিয়ে যাচ্ছে আর এই কেসটা অলরেডি কোর্টের মধ্যে ফেসলা হয়ে গেছে। তারপরে রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে এসএসপি তাদের যে মার্টিনের যে ফাইলটা ছিল সেই ফাইলটা নিয়ে তাদেরকে আদালতে নিয়ে যায়। তারপরে সেই জায়গার মধ্যে কিছুক্ষণ পর অরবিন্দ চলে আসে। এই জায়গার মধ্যে অরবিন্দকে অজিত বলতে শুরু করে, তুমি এই কেসটার গভীরতা গিয়ে যে মার্টিনকে কে মার্ডার করেছে তুমি পুরো খুঁজে বেরিয়ে করে নিয়েছো। আর এখন তো তোমার ভালোই হয়েছে যে তুমি আমাদের বিরুদ্ধে এখন পুরো প্রচার চালাবে। এখানে আমরা 3জন ফেসে যাব আর তোমার তো খুব ভালোই হবে। তখন সেই জায়গার মধ্যে অরবিন্দ বলতে শুরু করে যে এই কেসটার মধ্যে আমি লিখে নিয়েছি যে এই কেসটা পুরো ইনভেস্টিগেশন আমিই করছিলাম। আপনি আমাকে বলেছেন তাই জন্য এই কেসটার ইনভেস্টিগেশন আমি করছিলাম। আর আপনি এই কেসটা তো নিজের ইচ্ছাতে পুরো ক্লিয়ার করেননি, কারণ আপনার উপর পলিটিক্যাল কিছু প্রেশার পড়ছিল, তাই জন্য আপনি কেসটাকে তাড়াতাড়ি করে ক্লিয়ার করেছেন। তারপরে আমরা দেখি যে তাদের জন্য এখানে একটা পুরো ইনভেস্টিগেশন বসায়। তারপরে আমরা দেখি যে রাস্তা দিয়ে অরবিন্দ গাড়ি চালিয়ে যাচ্ছে আর তার কাছে একটা চিঠি এসেছিল। সেই চিঠিটার মধ্যে যে মার্টিনের খুনটা করেছিল সেই এই চিঠিটা লিখেছিল 3 বছর আগে। সেখানে লেখা ছিল যে এখানে আমি অনেক রকমের নাম ইউজ করে আমি অনেক জায়গার মধ্যে গিয়েছি, আর আপনারা আমাকে চিনেন না কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবেই চিনতাম। তারপরে এখানেই পুরো ছবি শেষ হয়ে যায়। আর এখানে এই কাহিনীটা আমাদের খুব দারুণ লেগেছে, কারণ লাস্ট অবধি যেভাবে পুরো মুভিটা আটকে রেখেছে সেটা খুব দারুণ। আর আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।